স্বাগত জানাচ্ছি ২১ বিদেশে, সঙ্গে রয়েছে আমি সাদ হয়ে সেতু। দর্শক, এখন রয়েছে স্বর্ণের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের মুখপাত্র আনোয়ার হোসেন। দর্শক, ২১ বিদেশের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আনোয়ার ভাই, স্বাগত জানাচ্ছি ২১ বিজনেসে। অনেকগুলো প্রশ্ন রয়েছে, সাধারণ মানুষের কিছু প্রশ্ন আপনাদের সাথে রয়েছে, সেগুলোতে যাব, কিন্তু এক ধরনের সিচুয়েশনে যেতে চাই। একদমই, যেহেতু স্বর্ণটা আমাদের এখানে উৎপাদন হয় না, আমরা আমদানি করে আনি, এবং এই মুহূর্তে বৈশ্বিক যে অবস্থা সেটা খুব ভোলাটাইল। এখন বোঝা যাচ্ছে না যে আসলে যুদ্ধ কোন পরিস্থিতিতে রয়েছে, কি হচ্ছে। তেলের দাম অনেক পড়েছে, গোল্ডের দাম বেড়েছে, আবার বড় বড় রাষ্ট্রগুলো গোল্ডের দিকে আগ্রহী হচ্ছে। কি দেখছেন বিশ্ববাজারে গোল্ডে? ধন্যবাদ। ২১ টেলিভিশনের যারা দর্শক আছেন তাদের প্রতি রইল শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি বিশ্বে তো হলো সবচেয়ে যে মেটালটা ইম্পর্টেন্ট, ইকোনমি নিয়ন্ত্রণ করে, সেটা হলো গোল্ড। সারা পৃথিবীতেই সেই অনাদিকাল হইতে আরম্ভ করে, যখন সভ্যতার এইরকম বিকাশ ছিল না, তখন মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, ইনকা সভ্যতা, এরাও গোল্ডের পাউডার, গোল্ড মজুত করতো তারা স্পেশাল মেটাল হিসাবে। আর এই বর্তমান সভ্য জগতে তো এটা বড় একটা ইকোনমি রিজার্ভের ব্যাপার থাকে। বৈশ্বিক পরিস্থিতি দেখেন, মিডল ইস্ট ক্রাইসিসে আমাদের এইগুলিতে একটু এফেক্ট হয়েছে। আমাদের শুধু না, সারা পৃথিবীতেই গোল্ডের দাম হঠাৎ করে অনেক বেড়ে গেল। আবার এই সে তেলের জন্য বিভিন্ন দেশ যখন অর্থনৈতিক চাপের মধ্যে আছে, তেল ঠিকভাবে পাচ্ছে না, দাম বেড়ে গেছে, তখন গোল্ডের পরিবর্তে তারা কিছুটা ওই দিকেই নজর দিলেন। কারণ জ্বালানিটাই হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট, সভ্যতার সবচেয়ে বড় এখন বিষয়টা হলো জ্বালানি। জ্বালানি থেকে পাওয়ার হয়, এই পাওয়ারটাই হলো, বা ইলেকট্রিসিটি, এটাই হলো সবচেয়ে বড়, মানে এক একটা দেশ, জাতি, সম্পূর্ণ মানব জাতির জন্য ইম্পর্টেন্ট। তো যার জন্য ওই যে যখন ইরান এবং সে আমেরিকা এই বিষয়টা নিয়ে যুদ্ধে জড়িয়ে গেল, তখন গোল্ডের দামটা ধীরে 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 বেশ কমে আসলো। এক সময় ছিল আমাদের বাংলাদেশেই কারেন্সিতে ছিল 2,86,000 টাকা উঠে গেছিল, অর্থাৎ 5,500 বা 5,600 টাকার কাছাকাছি প্রতি আউন্স গোল্ডের দাম ডলার ছিল, $5,600। তো সেইখান থেকে $4,000 নিচে নেমে গেছিল, প্রায় 1,600-1,700 ডলার। আবার এখন দেখা যাচ্ছে ওই মিডল ইস্ট ক্রাইসিসের একটু এদিক ওদিক হয়। আপনার ট্রাম্প সাহেব যখন বলে আর্মস ফুরিয়ে গেছে, অর্থাৎ তাদের যুদ্ধের সক্ষমতা কমে গেছে, তখন আবার অন্যান্য দেশ যারা আছে তারা আবার এইগুলিকে, দুইটা দিক হলো, রিজার্ভ একটা, আর একটা হলো গোল্ডের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য গোল্ড দরকার হয়। গুড কন্ডাক্টর হিসাবে সবচেয়ে ভালো কাজ করে হলো গোল্ড। আর এছাড়া অর্নামেন্টের ব্যাপারটা হলো, আমরা যেহেতু অর্নামেন্ট বিজনেস করি, এই জন্য এটা চোখে পড়ে আমাদের দেশে হইতে আরম্ভ করে অন্যান্য দেশে। কিন্তু এটা যে ডার্কে যেটা থাকে সেটা তো আর চোখে পড়ে না, অর্নামেন্টটা চোখে পড়ে। একটা দোকানে হিউজ পরিমাণ অর্নামেন্ট থাকে, ওইটা দেখলে মনে হয় যে আপনার একটা সুপার মার্কেটে যদি 2,000 শোরুম থাকে, তার ভিতরে যদি 10টা 20টা যদি জুয়েলারি দোকান থাকে, তো ওইটাই চোখে পড়ে বেশি। এইরকম পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে আমাদের এখানে এর প্রভাব আছে। এই প্রভাবটা আমাদের জানি না কেমন হবে, তারপরেও ভবিষ্যৎবাণী অনেকেই করতেছেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল হইতে আরম্ভ করে বিভিন্ন যারা এইগুলির বোদ্ধা, তারা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছেন যে এটা বেড়ে যাবে, প্রায় $6,000 ছাড়িয়ে যাবে এই নেক্সট কিছুদিনের মধ্যে, মানে কিছুদিনের মধ্যেই $6,000-7,000 ছাড়িয়ে যাবে। সেইখানে বাংলাদেশি মুদ্রায় তো দেখা যাবে যে প্রায় 3 লক্ষ টাকার উপরে চলে যাবে, এইরকম একটা সম্ভাবনা। তা এই ক্ষেত্রে তো আমাদের উপরে স্বাভাবিকভাবে, আমাদের ইকোনমি তো ছোট, এই ইকোনমির ভিতরে আবার যারা বায়ার উইমেনরা আছেন, তাদেরও বাইং ক্যাপাসিটি লিমিটেশন আছে। এই জন্য সেইখানে হয়তো দেখা যাবে এটা প্রভাব পড়বে এই জুয়েলারির উপরে। তাহলে সেক্ষেত্রে আমি একটু আরেকটু জানতে চাচ্ছি যে আমরা যাদেরকে অনেক ভালো দেশ জানি, জাপান,
তার ডলারের দাম 38% কমেছে, প্রতিবেশী ভারত সাফার করেছে, আমরা তো সাফার এখনো করছি, আমাদের ডলারের দাম অনেক দেশেরই রিজার্ভ হিসেবে এখন এই জন্য গোল্ডের একটা চলন চলছে, যেহেতু পেট্রো ডলারের বিপরীতে এই কারণে এইটারও একটা এক ধরনের রিজার্ভ ভ্যালু অনেক দিন ধরে, প্রায় 100 বছর ধরে তো এটা চলছে কালচারটা। আপনি কি মনে করেন এই যে যেহেতু আবার একটা প্রাইস হাইকের চান্স রয়েছে, আবারও যদি দাম বাড়ে, সেক্ষেত্রে কি এটার একটা কোনো ইফেক্ট থাকবে যে রাষ্ট্রগুলো আসলে বেশি গোল্ড কিনে রাখতেছে তার সিকিউরিটির কারণে, সেই কারণে লোকাল বাজারে গোল্ডের এক ধরনের ডিফিসিয়েন্সি ক্রিয়েট হওয়ার কারণেই এই দামটা আবার ক্রিয়েট হবে, এরকম কি মনে হচ্ছে কোনো কারণে? না, এইরকম তো সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু জাপানের যে এক্সাম্পল দিলেন, জাপান হলো পৃথিবীর সেকেন্ড ইকোনমি ছিল এক সময়, যেটা চায়না আবার চলে আসছে। জাপানিরা গোল্ডের জন্য, অর্নামেন্টের জন্য বা রিজার্ভের জন্য চিন্তা করে না, তারা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য কিছু চিন্তা করতো সেইগুলিতে। কিন্তু অন্যান্য দেশগুলি তারা চিন্তা করতেছেন যে গোল্ড রিজার্ভ আনতে হবে, বিশেষ করে যেটা উদীয়মান যেই অর্থনীতি সেটা হলো চায়না বা ইন্ডিয়া। ইউজার বেশি সারা পৃথিবীতে, কিন্তু ইন্ডিয়া ওইটা এর আগেও আমি বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেট 24,000 টন গোল্ড আছে শুধু উইমেনদের কাছে ইন্ডিয়াতে। তারপরে আরব কান্ট্রিগুলি তো আছেই, এরা তো আর রাশিয়ার নিজেরও গোল্ডের খনি আছে, ব্রাজিলের আছে, তারপর অস্ট্রেলিয়া আছে, এই সমস্ত দেশে আছে খনি আছে, কিন্তু তারপরও তারা রিজার্ভ করেন। ওই যে সারা পৃথিবী শাসন করা ইউএসএ, ওদের ডলারের আধিপত্য এত ব্যাপক যে সারা পৃথিবীর অ্যাপ্রক্সিমেট ইকোনমির প্রায় 25% ওরা নিয়ন্ত্রণ করে, এবং লেনদেন তো জানেনই ডলারই হয় সব কিছু। তো এই আধিপত্যতার জন্যই অনেকেই, ওই রাশিয়ার যেমন ফ্রিজ করে দিল, অনেক কিছু ফ্রিজ করে দিল, কিন্তু তারা ঘুরে দাঁড়াতে এখনো পারতেছে না। এইদিকে যুদ্ধ, সব মিলিয়ে তারা মনে প্রাণে সবাই চাচ্ছে যে একচ্ছত্র আধিপত্য সেইটা যেন না করতে পারে কেউ, এই জন্য ঘুরে দাঁড়ানোর প্রবণতা সবার মধ্যেই আস্তে আস্তে আসতেছে। সেটা গোল্ড রিজার্ভে এবং অন্যান্য বিষয়গুলি নিয়েও তারা এগিয়ে আসতেছে। এবার একটু মানে সাধারণ মানুষের সহজ প্রশ্ন জানতে চাই, এখন যেহেতু সবারই এক ধরনের ভয় রয়েছে, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাচ্ছে না, অনেকেই গোল্ড কিনছেন বেসিক্যালি এই চিন্তা করেই যে এই জিনিসটার দাম সচরাচর কমে না, বা কমলেও তার টাকাটা সে একটা ক্যাশ টাকা রাখার থেকে একটা জিনিস বিনিয়োগ করে রাখলো, কাইন্ড অফ বিনিয়োগ হিসেবে অনেকে গোল্ড কিনছেন এখন। যদি সেই বিবেচনায় আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তোবা $6,000 যখন গোল্ডটা পিক করবে, সে হয়তোবা সেটা তো আর বিক্রি করবে না, সাধারণত বিক্রি করে না। যদি সে বিক্রি না করে তাহলে তো আবার ডলারের দাম কমেও আসবে একটা পর্যায়ে এসে। এইটা কি আপনি এমনি সাধারণ হাউস হোল্ডের বিনিয়োগের জন্য কি গুড অপশন বলে মনে করেন? অনেকেই বলার সময়, এখন তো ফেসবুক রিলের যুগ, অনেকে অনেক ধরনের কমেন্টস করে, কিন্তু আপনি এই ব্যবসা অনেক দিন ধরে দেখতেছেন যে একজন হাউস হোল্ড যার হয়তো 5 লাখ টাকা সঞ্চয় রয়েছে, সে কি এই গোল্ডের এখানে এটাকে বিনিয়োগ হিসেবে জমা রাখতে পারে? আপনার কাছে কি মনে হয় এটা কতটুকু বুদ্ধিমানের কাজ হবে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি গোল্ড বাণিজ্যটা বৈশ্বিক ব্যাপারটা একরকমের, আমাদের দেশি ব্যাপারটা একরকমের। আমাদের দেশে কিন্তু এইরকম ইকোনমি নাই যে এইখানে গোল্ড রিজার্ভ করে রাখার মতো তাদের এই সম্পদ আছে, তাদের এইরকম টাকা পয়সা আছে। একটা সময় ছিল, এই গত অতীতে অনেক ধনী হয়ে গেছে, ব্যাংকের টাকা নিয়ে চলে গেছে, তাদের জন্য ভিন্ন কথা। এখন সেই অবস্থায় এখন নাই, যেহেতু এই জন্য আমাদের দেশের মানুষরা গোল্ড রিজার্ভ করে ভবিষ্যতে কি করবে সেগুলি নেই। কোনো না কোনো, যত বড় ইন্ডাস্ট্রিয়ালই হোক আর ধনী মানুষই হোক, তার আশেপাশে অনেক নিচের মানুষ আছে, অর্থাৎ যাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হয় তাদের সংসার চালাইতে। তাই সেই ক্ষেত্রে তাদেরও একটা কানেকশন আছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, তাদের এমপ্লয়ার আছে। এখন ওই রিজার্ভ, গোল্ড রিজার্ভ করার মতো ওই রকম লোক নাই। রিজার্ভ কিন্তু বলছি না, বলছি বিনিয়োগ হিসেবে সে রাখতে পারে। বিনিয়োগ, রিজার্ভটাই তো বিনিয়োগ। আপনি রিজার্ভ না করলে বিনিয়োগ মানে আপনি রাখতেছেন গোল্ড, ভবিষ্যতে দাম বাড়লে, আর যাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে তারা সেইখানে রিজার্ভ বা বিনিয়োগ করতে পারে। যে এইটা শেয়ার মার্কেট একরকমের, গোল্ড মার্কেট একরকম। আপনি এটা শেয়ার মার্কেট হলো বাংলাদেশি প্রেক্ষাপটে, আবার আপনি শেয়ার মার্কেটের কাজ করতে পারেন। কোনো দেখা যায় কোনো ইন্ডাস্ট্রির প্রোডাক্টই নাই বাজারে, কিন্তু শেয়ার হচ্ছে। কিন্তু গোল্ড তো এরকম না। গোল্ড হলো আপনার সারা পৃথিবীর যে কোনো জায়গাতে এক্সচেঞ্জ করতে পারেন, এবং গোল্ড শুধু এখানে না, অসভ্য, ওই যে আমি এর আগেও বলছি
আফ্রিকার বর্বরদের মাঝেও গোল্ড এক্সচেঞ্জ করা যায়, অর্থাৎ সবাই জানে এটা, যার জন্য সেইটা এই সক্ষমতা বাংলাদেশের জনগণের একেবারেই নেগলেক্ট পারছেন, এটা আমাদের হিসাবের মধ্যে আসবে না। আচ্ছা, এবার একটু বলি যে যেহেতু বাংলাদেশের মানুষের, আপনি বলছিলেন আপনার বক্তব্যে যে অনেকে তো আসলে এরকম সমর্থন সিংহভাগ মানুষেরই নাই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এবার একটু জানতে চাই যে এরকম সিচুয়েশনে আমরা যখন এরকম সম্পদ নিয়ে আলোচনা করছি, তখন এক ধরনের বৈদ্যুতিক সংকটের মধ্যে দিয়েও আপনারা নিজেরাও ভুগছেন। ছোট ছোট শাঁখারি বাজারে বলি, সারা দেশে অসংখ্য হাতে গড়া যারা ছোট ছোট করে গহনা বানান, তাদের গহনাই আসলে হাউস হোল্ডে বেশি থাকে। তো তারা তো এক ধরনের বিদ্যুতের সংকটে রয়েছেন। সেই সংকটে আপনারা কতটুকু পড়ছেন বলে দেখতেছেন? না, বিদ্যুৎ তো অ্যাকচুয়ালি শুধুমাত্র গোল্ড সেক্টরের উপর প্রভাব ফেলছে, সবার উপরেই পড়ছে, সারা দেশের সর্বরকম প্রোডাক্টের উপরই এটা প্রভাব ফেলছে। এর আগে আমি বলেছি, বিদ্যুৎ হলো পৃথিবীর বর্তমান সভ্যতা, সব কিছুর এই 90% হলো ডিপেন্ড করে বিদ্যুতের উপরে। সেই সৌর বিদ্যুৎ হোক, ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ হোক, আর ওয়াটার বিদ্যুৎই হোক, যেইভাবেই হোক, এটা এখন আমাদের এইটা তো আমাদের বিজনেস যেটা গোল্ডের, এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এমনি হলো ডিমান্ড ওই রকম মানে কমে গেছে। তো তার ভিতরে আপনি যেখানে হোক সেখানে তো প্রভাব ফেলবি, শোরুমগুলিতে, কারখানাগুলিতে প্রভাব। ওই হিসাবে আমাদের উপরে, নিজেদের বিজনেসের উপরে বা কাস্টমারদের চাহিদা মেটাতে কিছুটা তো প্রভাব পড়বেই। সেটা আমরা মনে করি যে অচিরেই হয়তো এই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবো। আর ইকুইপমেন্টস যেগুলি, মডার্ন ইকুইপমেন্টস, এগুলি তো অপারেটও হয় পাওয়ার বাই ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি আপনি যদি না থাকে তাহলে ওইগুলি তো তৈরি করতে পারবো না। আমার ডায়মন্ড কাটিং ইন্ডাস্ট্রি আছে, সেইখানে ডায়মন্ডের মেশিনগুলি চলবে না, কাটিং হবে না, তারপরে হলো কাস্টিং হবে না, অর্নামেন্ট হবে না, ঠিকভাবে আমি সাপ্লাই দিতে পারবো না। তখন কি হবে? এখন কি সেটা হচ্ছে কিনা? হ্যাঁ, এখন হচ্ছে, মানে এখন প্রবলেমটা হচ্ছে, তখন ওইটা ফিল করবে কারা? অন্য দেশের লোকজন স্মাগলিং হইয়া এই জিনিসগুলিকে। আচ্ছা, আমরা এই বিষয়টা আরেকটু স্মাগলিং এর বিষয় যেহেতু আসছে এবং গোল্ডের সাথে এটার সাথে খুবই জড়িত, আমরা এটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু এটা বিরতির সময় হচ্ছে। অনুভব একটু সময় দিলেন। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পরে, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি 21শে বিজনেসে, সঙ্গে রয়েছে আমি সাদ হয়ে বিশেষ। দর্শক, বিরতির আগে স্বর্ণের বাজারের পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ জুয়েলার্স সমিতির মুখপাত্র আনোয়ার হোসেনের সঙ্গে। দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আলোচনা ফিরতে চাই। আনোয়ার ভাই বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে প্রভাবটা, এই বিদ্যুৎ সংকটের প্রভাবটা বোঝা যাবে যখন স্মাগলিং হয়ে গোল্ডটা ঢুকবে, তখন আরও বেশি আপনি বুঝতে পারবেন, এরকম একটা কথা বলছিলেন বিরতিতে যাওয়ার আগে। কিন্তু আমরা যখন একটা ভালো, কি বলবো, নাম না বলি, অন্তত শহরে যেগুলো গোল্ডের দোকান হিসেবে খুব পরিচিত, প্রতিষ্ঠিত, সবার কাছে জনপ্রিয়, এমন দোকানগুলোতে গেলে ঢুকলেই প্রশ্ন, মানে একটা তারা থেকে নিজে থেকেই বলে সেলসম্যানরা যে এইটা তো বিদেশি গোল্ড, এটা অমুক দেশের গোল্ড, এটা তমুক দেশের গোল্ড। আসলে এইটার মধ্যে কোনটা স্মাগলিং এর কথা যখন আসলোই, কোনটা আসলে সত্যি সত্যি বৈধ পথে আসা? আদৌ তো বৈধ পথে আসার মানে ওরকম লার্জ অ্যামাউন্ট আনার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতি থেকে কতটুকু উত্তরণ হলো? নতুন সরকার আসলো, 6 মাস পার হলো, কি দেখছেন? ধন্যবাদ। এই বিষয়টা যেহেতু তুলেছেন, এটা আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা অনেকভাবেই চেষ্টা করেছি যে গোল্ড নিয়ে একটা চমৎকার পলিসি দিবার জন্য, দেশ উপযোগী, সময় উপযোগী, আমরা যাতে এই দেশে প্রোডাক্ট করতে পারি, গোল্ড পেতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। তো গত বাজেটে উনি স্পেশালি বিষয়টা দেখে আমাদের সহায়ক হিসাবে অনেক ভালো ভালো কিছু বাজেটে প্রপোজাল দিয়েছেন এবং সেটা ইমপ্লিমেন্ট করারও উনি ঘোষণা দিয়েছেন। বাণিজ্য মন্ত্রীর সাথে কথা হয়েছে, আমাদের অর্থমন্ত্রীর সাথে কথা হয়েছে, তারাও এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবেন এই রকমই আশ্বাস দিয়েছেন এবং আমরা সেই ব্যাপারে এগিয়ে যাচ্ছি। এখন ধরেন কোনো জিনিসের যদি ঠিকভাবে দেশেই পলিসি সাপোর্ট না করে কিন্তু ডিমান্ড আছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে লিকেজ হবে। এবং আপনি সবচেয়ে আশ্চর্য হবেন যে এয়ারপোর্ট কেন্দ্রিক বেশি স্মাগলিং হয়, এয়ারপোর্ট দিয়ে হয়, সেখানে 17টা অর্গানাইজেশন আছে এটা মনিটরিং করার জন্য।
তারপরে কিভাবে এত গোল্ড আসে? প্রতিদিনই সংবাদ হয়। প্রতিদিন আসি তারা, এবং এরা যারা মনিটরিং করে দেখবেন যেন একজন ইন্সপেক্টরও ওইখানে বিশাল ধনী মানুষ, তার একটা সন্তানের জন্য স্কুলে পড়ায়, তার পিছনে 3-4 লাখ টাকা খরচ করে। একজনই তো বুঝিয়ে দিয়েছি যে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনে সেটা যে কত তাদের সম্পদ কিভাবে আসে। শুধুমাত্র আমি গোল্ডের ক্ষেত্রে বলবো না, সব ক্ষেত্রেই এইরকম। এটা গোল্ডও একটা পণ্য, এবং সবচেয়ে এইটা এক্সচেঞ্জেবল। এর আগেই বলছি, এইগুলি তারা সংগ্রহ করে এবং স্মাগলারদের তারা সহায়তা করে। আপনি ক্যারিয়ার ধরা পড়ে, কিন্তু যিনি পাঠান তিনি কখনোই ধরা পড়েন না, তদন্ত হয় না। তো এই থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। একটু মানে আপনাকে এই যে তিনিটা যারা এটা পাচার করেন, তাদের সাথে তো একটা যোগসাজশের অভিযোগ আপনাদের, আমি আপনার বলছি না, মানে বাজুসে যারা সদস্য রয়েছেন বা বাইরে রয়েছেন যারা স্বর্ণ ব্যবসা করেন, সবাইকে তো আর বোঝাতে পারবেন না কে বাজুসের আর কে বাজুসের না, কিন্তু এর সাথে তো স্বর্ণ ব্যবসায়ীদেরকেও সংযুক্ত করে মানুষ অভিযোগ তুলে, মানে এরা বিকৃত হয় আলটিমেটলি ব্যবসায়ীর কাছে। আমার মতো আপনার মতো একজন সাধারণ ইউজার কয় টাকার স্বর্ণ এনে কয়দিন এটা করতে পারবো, এটা তো সম্ভব না। কিন্তু সেই ক্ষেত্রে তো বাজুসের উপরেও কিছুটা দায় আসে, যে তাদের লোকরাও তো অনৈতিকভাবে ইন্সপেক্টরকে টাকা দিয়ে ওই ছাগল কেনার জায়গায় আপনারা নিয়ে গেছেন বলে তো অভিযোগ রয়েছে। কি বলবেন? না, এটা ব্যাপারে আপনি বলতেই পারেন, মানুষের জনগণের মুখ তো বেঁধে রাখা যাবে না। তারা সহজভাবে যেটা বুঝে, যেহেতু আমরা বিজনেস করি, দোষটা তো আমাদেরই থাকা উচিত। আসবে ওই যে আনার যে মারা গেল, খুন হইল চুয়াডাঙ্গানা কোথায়, তো সে কি স্বর্ণ ব্যবসা করতেন? সে তো এমপি ছিলেন, সে মারা গেলেন। এই স্মাগলিং হয় হলো পলিটিক্যালি যারা ইনভলভমেন্ট আছে, মানে দুষ্টু পলিটিক্সের সাথে যাদের যোগ সাজস আছে এবং আমলাদের সাথে যাদের যোগ সাজস আছে, তাদের ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী হইতে হয় না। তারা কোনো না কোনো ভাবে এইগুলি আনে। আর যেহেতু জনগণের ধারণা যে জুয়েলারি ব্যবসা করে, এই জিনিসগুলি আসে বার ফর্মে যদি আসে, সেটা তো আর ওই জুয়েলারি দোকানে উঠানো হয় না, অর্নামেন্ট হিসেবে যায়। ওই এইখানে বুলিয়নরা আছে, যেটা পুদ্দার বলে, তারা বিক্রি করে। বিভিন্ন জন জুয়েলারি ব্যবসায়ীরা জুয়েলারিতে যেই অর্নামেন্টগুলি তুলে সেইগুলি বিক্রি করে। এখন তারপরও যদি যেই থাকুক না, জুয়েলারি ব্যবসায়ী থাকুক আর এই যে আপনার স্টিলের ব্যবসায়ী থাকুক, যিনি অপরাধী তাদের দায়িত্ব তো হলো রাষ্ট্রীয় যে অর্গানাইজেশন। এইটা তো একজন প্রধানমন্ত্রী হইয়া ধরবেন না, আর স্বরাষ্ট্রমন্ত্রী হইয়াও ধরবেন না, ধরবেন তাদের টিমের লোকেরা। তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, তোমরা এইগুলিকে সিল করো, এইগুলিকে প্রতিরোধ করো। এখন তারা যদি প্রতিরোধ না করে, তাদের ওইখানে যারা দুষ্টু আছে, যারা এই সমস্ত অবৈধ কাজ করে, অবৈধ সম্পদ অর্জন করে, আমি সবাই বলবো না, কিন্তু বিশেষ যারা আছে এইগুলিতে, তাদেরকে ধরে না কেন? সেই সমস্ত অর্গানাইজেশন আমার দায়িত্ব দিয়ে দেখতো, আমি এয়ারপোর্ট সিল করে দিব, এগুলি দেখ, পাবলিকরে দেখ, ব্যবসায়ীদের একটা টিম তৈরি করুক। আমি ভ্যাট দিব 81%, এই দেশের ট্যাক্স দিব, এই দেশের ইকোনমিতে আমি 81% শেয়ার করব, আর আমাকে কিছু জানাবে না। আর আমার বিরুদ্ধে যত আইন আছে ধরে নিয়ে যাবো, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করব, আমি ট্যাক্স ডিফল্টার, আমি অমুক, এইগুলি তারা করব। আর তারা এইগুলি নিয়ে কাজ করতেছে না কেন? এখন যার জন্য আমি বলবো যে বর্তমান গভর্নমেন্ট, তারেক সাহেব, উনি প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার বাবা ওনার মাও ছিলেন, যেই রকমভাবে বাবা জিয়া রহমান ছিলেন এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সৎ শাসক ছিলেন। সেই শাসকের ছেলে উনি আসছেন, খালেদা জিয়া দেশনেত্রী আপসীন, তিনিও আসছেন। উনি এখন দেখেন, সময় একটু অপেক্ষা করে, আমরা অপেক্ষা করি যে ভালো যদি কিছু করতে হয়, কাউকে না কাউকে তো শুরু করতে হবে ভালো। এই শুরু ভালোটা করলে আস্তে আস্তে এত দুর্গন্ধ, এত কিছু স্বাধীনতার পর থেকে সবাই আমরা বলছি, কিন্তু আগাই নাই, শুদ্ধ হয় নাই। এই শুদ্ধ হওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকদেরও ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এতক্ষণ স্বর্ণের বাজার পরিস্থিতি, নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির মুখপাত্র আনোয়ার হোসেন। নিচ্ছে একটা বিরতি, আবারও ফিরে আসবো 21 বিজনেস নিয়ে দুপুর 2:30 ততক্ষণ নিশ্চয়ই 21 বিজনেসের সাথে থাকবেন, 21-এর সঙ্গেই থাকবেন।